শেখ হাসিনার সরকারের পতনের 6 মাসের মাথায় ফের উত্তাল বাংলাদেশ, ভাঙা হলো শেখ মুজিবুরের বাড়ি। ঠিক কেন এমন ঘটনা ঘটলো, প্রেক্ষাপটটা ঠিক কি জানবো। সাংবাদিক অর্ক দেব আমাদের সঙ্গে রয়েছেন, যিনি নিজে দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখেছেন। স্যার, কারণটা জানতে চাইবো, মানে কেন হঠাৎ এই ঘটনাটা ঘটলো? দেখুন, এই ঘটনাটা হঠাৎ ঘটেনি। এই ঘটনার একটা পূর্বাপর রয়েছে। 5 তারিখই বাংলাদেশে শেখ হাসিনার পলায়নের এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার 6 মাস পূর্ণ হচ্ছে। এই 6 মাস শেখ হাসিনা ভারতে রয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের তরফে, বা বলা চলে আমাদের ভারত রাষ্ট্রকেও বাংলাদেশের তরফে একটা শর্ত দেওয়া হয়েছিল। সেটা হলো, শেখ হাসিনা ভারতে থাকতে পারেন, কিন্তু তাকে থাকতে হবে মুখ বন্ধ করে। ভারতবর্ষকে বা ভারতবর্ষের নেটওয়ার্ককে, ইন্টারনেট ব্যবস্থাকে তিনি তার রাজনৈতিক অভিসন্ধি প্রচারের জন্য, তার রাজনৈতিক বক্তব্য প্রচারের জন্য আমাদের রাষ্ট্রকে তিনি ব্যবহার করতে পারবেন না। এইটা ছিল ভারতের প্রতি বাংলাদেশের আর্জি। এবং ভারত সরকারের তরফেও বারবারই জানানো হয়েছিল যে ভারত সরকার তাকে কখনো মঞ্চ দেবে না। তিনি এখানে আশ্রয় নিয়েছেন, কথা ঠিক, কিন্তু ভারত সরকার তার বক্তব্য মেলে ধরার জন্য তাকে ইনফ্রাস্ট্রাকচার দেবে না। কিন্তু এখন যে পরিস্থিতিতে, যে বাস্তুতন্ত্রে আমরা রয়েছি, সেখানে তো একটা ইন্টারনেটের প্যাকেজ জোগাড় করা কারো পক্ষে অসম্ভব নয়। শেখ হাসিনা বাংলাদেশের এই পরিস্থিতিতে তিনি যে গণ অভ্যুত্থান হয়েছে তাকে তিনি মানতে চান না। তিনি এত মানুষ শহীদ হয়েছেন সে ব্যাপারে আমরা অতীতের কথা যদি মনে রাখি, যখন অত মানুষ মারা গেছিলেন, শেখ হাসিনাকে দেখা গিয়েছিল মেট্রো রেলের জন্য কাঁদতে। তো শেখ হাসিনা একটা ডিনায়ালের মধ্যে রয়েছেন, তিনি এই অভ্যুত্থানকে মানতে চান না। এবং ভারত রাষ্ট্রের একটা গদি মিডিয়া যেভাবে মনে করে, যে ন্যারেটিভটা তৈরি করছে যে বাংলাদেশ জিহাদি রাষ্ট্র, বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে, শেখ হাসিনাও মনে হচ্ছে যেন দুজনে একই কথা বলছে। শেখ হাসিনাও তার বক্তব্যে বলছেন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে, এই বক্তব্যটা শেখ হাসিনা প্রচার করছেন কখন? যখন বিচার প্রক্রিয়া চলমান, যখন তার বিচার হয়নি। এই যে গণহত্যা, সে গণহত্যায় দোষী কে বা কারা? গণহত্যা বাদ দিয়েও বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, বাংলাদেশে যে গণতন্ত্রের কণ্ঠরোধ হয়েছে গত 15 বছর ধরে, এই কোনো বিষয়েরই কোনো নিষ্পত্তি হয়নি। এটা একটা চলমান বিচার প্রক্রিয়া। এর মধ্যে যদি কোনো অভিযুক্ত, যিনি সব থেকে কলঙ্কিত এই পর্বে, যিনি ভোট করতে দেননি, যিনি বিভিন্ন অলিগার্কদের সাহায্য করেছেন দেশের টাকা বাইরে পাচার করার জন্য, যার পিয়নের 400 কোটি টাকা সঞ্চয় রয়েছে, যিনি এই মুহূর্তে দেশের বাইরে প্রাণ ভয়ে পালিয়ে বেঁচেছেন, যিনি দেরি করলে 15 মিনিট, যা পরিস্থিতি হয়েছিল 5 তারিখ, তিনি যদি 15 মিনিট দেরি করতেন তাহলে তার প্রাণের আশঙ্কা ছিল। এই অবস্থায় তিনি নীরব না থেকে তিনি ক্রমাগত মানুষকে উস্কানি দিচ্ছেন, এমন বার্তা দিচ্ছেন যেটা কার্যত সহিংস। ফলে যা হয়েছে এই বার্তা প্রচারের ফলে, সেটাকে আমরা বলবো যে রিঅ্যাকশান। ওটা অ্যাকশান নয়, ওটা রিঅ্যাকশান। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি ঠিক হয়েছে? এই রিঅ্যাকশানটা কি কন্ট্রোল করা যেত না? রিঅ্যাকশানের পরিসর তৈরি হয়েছিল, মানুষ প্রত্যাঘাত করবে এমন একটা পরিসর তৈরি হয়েছিল, এটাও সত্যি। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, এটা তো হাসিনার সরকার চলছে না, সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার, যার মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন একদম সদর্থকভাবে সরকারের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। দেখা গেল যে এই বর্তমান সরকার, যার অনভিজ্ঞতা বারবার প্রকট হয়েছে গত কয়েক মাসে, সেই সরকার কার্যত এই ব্যবস্থাটা ঠুটো জগন্নাথের মতো হতে দিল। এই সরকারের সেনাবাহিনী, সেদিন আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে দেখেছি, তারা নির্বাক হয়ে দাঁড়িয়েছিল, তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। একদিন নয়, এই ভাঙাভাঙি 72 ঘন্টা ধরে চলেছে, হয়তো এখনও চলছে। তাহলে এটা গণ অভ্যুত্থানের পরের যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা ঠিক নয়। শেখ হাসিনার যে ক্রমাগত এই যে মন্তব্য করে যাওয়া, তার একটা রিঅ্যাকশন বলছেন। এটাকে একরৈখিকভাবে ভাবলে চলবে না। আবার বলছি, 2-3টে দিক আছে। এক, মানুষের মধ্যে রাগ রয়েছে, মানুষ চাইছে বিচার।
শহীদ পরিবারগুলো বিচার চাইছে যে তার সন্তানকে কে মারলো। আপনি মনে করুন একটা হামার বেটাকে মারলু কেনে, ওই মারা বিচার চাইছে, বাংলাদেশের সব মানুষ বিচার চাইছে। বিচারের আগেই যে অভিযুক্ত সে যদি এই রকম আস্ফালন করে, সে যদি ক্ষমা না চায়, তাহলে মানুষ একটা অ্যানার্কির দিকে যাবে। কিন্তু আবারও বলছি, হয়তো একই কথা রিপিট করতে হচ্ছে আমাকে, কিন্তু এই অ্যানার্কি রোখাটাও তো সরকারের দায়। বর্তমান যে সরকার রয়েছে, সরকার অ্যানার্কি রুখতে সম্পূর্ণ মানে ব্যর্থ। এই নতুন সরকার কেন ব্যর্থ, এই প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে। তার কারণ এখন সরকারে যারা রয়েছে তাদের সরকার চালানোর কোনো এক্সপিরিয়েন্সই নেই। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা গণহত্যাকারী, কিন্তু শেখ হাসিনার ব্যুরোক্রেসি কীভাবে চালাতে হয় সেই পরিণতিবোধ ছিল তার। তার একটা লম্বা সময় সে সেই স্কিল সেটটা অর্জন করেছে। এখন সরকারে যারা রয়েছেন তারা নানা দিকে পারঙ্গম। কেউ অর্থনীতিতে ভালো, কেউ হয়তো একাডেমিক্সে ভালো, কেউ খুব ভালো আন্দোলনের মুখ, কিন্তু ব্যুরোক্রেসিকে কীভাবে ম্যানেজ করতে হয়, পুলিশ প্রশাসনকে কীভাবে ম্যানেজ করতে হয়, সেই এক্সপার্টাইজ তাদের নেই। এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন এখন কার্যত একটা বড় অংশ অসক্রিয় হয়ে রয়েছে। তারা কাজ করছে না। কেন কাজ করছে না? তার কারণ তাদের পরিচালনার দায়িত্ব এত বছর যাদের ছিল, সম্পূর্ণ একটা অন্য লোকের হাতে দায়িত্ব চলে গেছে। ফলে কর্তৃপক্ষের সঙ্গে যারা এই ধরনের কাজ করেন, এক্সিকিউশন যারা করেন, প্রশাসনিক নানা কাজ, তাদের কোনো সম্পর্ক নেই। সেই কারণেই এই মুহূর্তে ব্যবস্থাটা ফেল করছে। ঠিক কারা এই ঘটনা ঘটালো? আপনি তো সামনে থেকেই দেখেছেন, কোনো কি রাজনৈতিক দল এর পেছনে মানে মদত থাকতে পারে বলে মনে হয়? এখানে যারা এই ঘটনাটা ঘটালো তাদের কোনো একরৈখিক চরিত্র নেই। তারা হচ্ছে মব। আমি বলবো রোবোটিক মব। আমি এই শব্দটায় জোর দেব। রোবোটিক মব কেন? যাদের কোনো আত্মনিয়ন্ত্রণ নেই। সুইচ টিপলেই, একটা সুইচ বাটন টিপলেই যারা নির্দিষ্ট যে সুইচটা টিপছে তার যা অভিপ্রায় সেই অনুযায়ী কার্যকলাপ করে। কারা এই সুইচটা টিপলো? আপনি যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এরা কিন্তু দেশে থাকেন না, এরা কিন্তু বাংলাদেশে থাকেন না। এরা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের পালস নিয়ন্ত্রণ করছেন। তাহলে প্রশ্ন উঠতে পারে, সরকারটা কি এরা চালাচ্ছে নাকি না সরকারটা যারা উপদেষ্টা রয়েছেন তারা চালাচ্ছেন? এটাও সরকারের ফেলিওর যে বাইরে থেকে 2-3 জন লোক বসে জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করছে। তারাই বলে দিচ্ছে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এবং মব সেটা করছে। এখন কথা হচ্ছে যে এর কারণটা কিন্তু অবৈধ নয়, কারণটা সংগত। এবং আমি যেটুকু ওখানের থেকে বুঝেছি, এ কথায় হয়তো খুবই বিতর্ক হবে, বেশিরভাগ মানুষ শেখ মুজিবের বাড়ি ভাঙতে যাননি। বেশিরভাগ মানুষ আসলে, দেখুন, যদি শেখ মুজিবের বাড়ি ভাঙতে হতো, 5ই আগস্টের পর তো বাড়িটা পড়েছিল, এতদিন কেউ বাড়িটা ভাঙলো না কেন? আসলে প্রত্যেকে হাসিনার ব্যভিচারের উত্তর দিতে চাইছিল, হাসিনার স্বৈরাচারের উত্তর দিতে চাইছিল, গণহত্যার উত্তর দিতে চাইছিল। উত্তর দেওয়ার প্রসঙ্গটাও উঠতো না। উত্তর দেওয়ার প্রসঙ্গটা উঠেছে হাসিনা ওই কার্যক্রমে অংশ নিয়েছেন বলে, এবং তারপরেও সেটাকে ঠেকানো যেত। এখানে ইন্ধনদাতার কাজ করেছেন দেশের বাইরে বসে থাকা ব্লগার নেটওয়ার্ক বা ইউটিউবার নেটওয়ার্ক। হ্যাঁ, এবং এইখানে একটা সেফটি মেজর, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা ছিল যে সরকার এদের আটকাতে পারত। কিন্তু দেখা যাচ্ছে সরকারের একদম ওপরের সারির লোকেরা আমাকে বলেছে খুব স্পষ্টভাবে যে আমরা এটা প্রথমে আটকাতে চাইনি, তার কারণ ভেবেছিলাম তাহলে এটা ছড়িয়ে পড়বে। কিন্তু ছড়িয়ে কি পড়েনি। এখানে কৃষক মূর্তি ভাঙা হয়েছে, গাজীপুরে অত বড় একটা ঘটনা ঘটেছে, ফলে ছড়িয়ে তো পড়েইছে। একটা বড় সময় পর্যন্ত 5 তারিখ থেকে অনওয়ার্ডস 72 ঘন্টা অন্তত বাংলাদেশে একটা নৈরাজ্য চলেছে। সেই নৈরাজ্য, তার জন্য দায়ী হাসিনা। সেই নৈরাজ্যকে সংগঠিত করেছেন পিনাকি ইলিয়াসরা, এবং সেই নৈরাজ্য আটকাতে বাধ্য হয়েছেন, ভুল বললাম, সেই নৈরাজ্য আটকাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা।